সাম্ভালা গ্রামে পড়া উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করতে এসে বিক্রম নিজেই পড়ে যায় ভূতের কবলে। গ্রামে ঘটতে থাকে একের পর এক ভৌতিক কাণ্ড। এক ভয়ানক কালো শক্তি এক এক সময় এক এক মানুষের ঘাড়ে ভর করে চারিদিকে মৃত্যুর তাণ্ডব চালাতে থাকে। বিক্রম হাজার চেষ্টা করেও গ্রামের মানুষকে রক্ষা করতে পারছিল না। সেই সময়ে বিক্রমের জীবনে আসে এক রহস্যময় নারী, যার সাথে জড়িয়ে আছে এই গ্রামেরই অতীতের কিছু রহস্য। বিক্রম কি পারবে সেই রহস্য ভেদ করে এই সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে আর পুরো গ্রামবাসীকে বাঁচাতে? সেটাই দেখব আজকের গল্প সাম্ভালাতে। শুরুতেই আমাদেরকে 1000 বছর আগের এক রাক্ষস আন্ধাকাসুরার কথা বলা হয়। ত্রিলোকে তার মতো ভয়াবহ আর নিষ্ঠুর কেউ ছিল না। সে পুরো দুনিয়া তছনছ করে দেয়, দেবতাদের তাদের আসনচ্যুত করে, একের পর এক রাজ্য ধ্বংস হয়ে যায়, মন্দির নীরব পড়ে থাকে। সবাই আর না পেরে দেবতা শিবের শরণাপন্ন হয়। শিব তখন শঙ্খ বাজিয়ে যুদ্ধে নেমে পড়ে। ভয়ানক এক যুদ্ধ হয় সেখানে। শেষ পর্যন্ত শিব ওই রাক্ষসকে মারতে সক্ষম হয়। আজকের গল্পে এই পৌরাণিক কাহিনীর অনেক বড় ভূমিকা আছে। তো এখান থেকেই দৃশ্য চলে যায় 1980 সালে। এক রাতে আমরা দেখি আকাশ থেকে আজব একটা উল্কাপিণ্ড এসে পড়েছে সাম্বালা নামের গ্রামে। এটা যেহেতু 1980 সাল ছিল, তাই টেকনোলজিও তেমন একটা উন্নত ছিল না। গ্রামবাসীদের কথা বলতে গেলে এরা রেডিও ছাড়া তেমন একটা কিছু জানেই না। তো এখানে ওই উল্কাটা পড়ার পর থেকেই দেখা যায় কোনো একটা অদ্ভুত শক্তি এই সাম্বালা গ্রামের মধ্যে প্রবেশ করেছে। একটু পরই আমরা গ্রামের রামুলো নামের একটা লোককে দেখতে পাই। সে রাতের বেলাতেই তার গরুর থেকে দুধ দোয়াতে এসেছে, কারণ কাল সকালেই সেগুলো সাপ্লাই করতে হবে। এখানে আসার সময় রামুলুর কেমন যেন মনে হয় তার আশেপাশে কেউ আছে, কিন্তু সে এটাতে অতটাও পাত্তা দেয় না। সে তার কাজ করতে চলে আসে। কিন্তু এখানে আমরা দেখতে পাই রামুলুর পেছনে এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে। হয়তো গরুটাও সেই ছায়াটাকে দেখতে পাচ্ছে, তাই সে খুবই অদ্ভুত আচরণ করছিল। রামুলু তো বুঝতেই পারছিল না যে তার গরু তাকে দেখে কেন এমন করছে। সে তো আর আগে কখনো এমন করেনি। এমনকি সে তো অনেকক্ষণ ধরে দুধও দিচ্ছিল না। সেই সময় আসা এক দমকা হাওয়ায় রামুলু ছিটকে গিয়ে পড়ে। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু একটু পরেই সে উঠে আবার গরুর থেকে দুধ দোয়ায় আর সেগুলো নিয়ে সোজা হাটে চলে যায়। দেখা যায় যারা এখানে গরু পালন করে তারা সবাই একটা নির্দিষ্ট লোককে তাদের দুধগুলো নিয়ে এসে বিক্রি করে। তো যখন রামুলুর সিরিয়াল আসে, সেও লোকটাকে দুধ দিতে যায়, কিন্তু সেই বালতিতে তো কোনো দুধ ছিল না, সেখানে ছিল বালতি ভর্তি রক্ত। এটা দেখে তো সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা শহরের কিছু সায়েন্টিস্টদের দেখতে পাই। এরা আসলে অনেকদিন ধরেই পৃথিবীতে নেমে আসা সেই উল্কাপিণ্ডটাকে নিয়ে গবেষণা করছিল। আর তারা এটাও জেনে গেছে যে উল্কাটা সাম্বালা নামের ওই গ্রামে গিয়ে পড়েছে। আর এই উল্কা বাকি উল্কার তুলনায় অনেক ডিফারেন্ট। তবে তারা এটা জানে না এই উল্কা ওই গ্রামে পড়ার পর সেখানে কি কি ক্ষতি হয়েছে আর কি কি পরিবর্তন এসেছে। তারা এটা ফিজিক্যালি টেস্ট করার পরেই জানতে পারবে। এই সায়েন্টিস্টদের কেউই অবশ্য ওই গ্রামে গিয়ে এসব রিসার্চ করতে চাচ্ছিল না, কেননা ওই গ্রাম এখনো অনেক পিছিয়ে আছে। সেখানে গিয়ে মানুষজনকে সায়েন্স বোঝানো একেবারেই পাগলের কাণ্ড কারখানা হবে। তখন তাদের হেড বলে, ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি আমার প্রিয় সাহসী বিক্রমকেই সেখানে পাঠাবো। তখন সায়েন্টিস্টরা বলে, আপনি ওই বিক্রমকে পাঠাবেন? ও তো গ্রামের লোকের থেকেও মূর্খ। আসলে বিক্রম ছিল সবার থেকে আলাদা। উপরওয়ালা গড এগুলোর উপর সে একেবারেই বিশ্বাসী না। সে শুধু সায়েন্সকেই বিশ্বাস করে। এরপরে আমরা বিক্রমকে দেখি। সে ছিল অনাথ একটা ছেলে, পৃথিবীতে তার কেউ নেই। তো চিফের অর্ডার পাওয়ার পর সে সাম্বালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো সাম্বালা এসে পৌঁছানোর পরই সে ড্রাইভারকে টাকা দিতে চাচ্ছিল, যেটা সে বাঁ হাতে দিচ্ছিল। তখন ড্রাইভার বলে, স্যার ডান হাতে দিন, ডান হাতে দেওয়াটা ভালো। তখন বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে, যদি কারো ডান হাতটা না থাকে তখন কি করবে? এই বলে সে তার বাঁ হাতে বেশি টাকা রাখে আর ডান হাতে কম টাকা রাখে, আর তাকে নিতে বলে যে সে কোনটা নিবে। তখন ট্যাক্সিওয়ালা বলে, স্যার আপনার অত লজিক শোনার সময় নেই আমার, ডান হাতে যা আছে সেটাই দিন, সেটা নিয়েই চলে যাচ্ছি আমি। সে তখন অল্প টাকা নিয়েই সেখান থেকে চলে যায়। দেখা যায় বিক্রমকে এই গ্রামে ওয়েলকাম জানানোর জন্য সরকারের তরফ থেকে একজন পুলিশ কনস্টেবলকে পাঠানো হয়। তার নাম হারমান্থ। এরপর সে তাকে সাইকেলে করে ওই উল্কা যেখানে পড়েছিল সেখানে নিয়ে যেতে থাকে। যেতে যেতে হারমান্থ বিক্রমকে বলতে থাকে, স্যার গ্রামবাসীরা সেই উল্কাটাকে শয়তানের পাথর ভাবছে। জানি না স্যার এই শয়তানি পাথরটা কোত্থেকে এলো। সকাল সকাল এক লোক তার প্রাকৃতিক কাজ সারতে গিয়ে এটাকে দেখে শয়তানি পাথর বলে নাম দিয়ে দেয়। আর তারপর থেকেই গ্রামের সবাই এই পাথরটাকে শয়তানের পাথর বলেই ডাকছে। এসব শুনে বিক্রম হাসতে থাকে আর বলতে থাকে, আজব ব্যাপার, কখনো তোমরা পাথরকে ভগবান বলো, আবার কখনো শয়তানের নাম দিয়ে দাও। অন্যদিকে আমরা এই গ্রামের সারপঞ্চ এবং গ্রামের পণ্ডিতকে দেখতে পাই। তারা সবাই মিলে রামুলুর ঘরে এসেছে।
মূলত এই ঘটনাটা পুরো গ্রামে জানাজানি হয়ে গেছে যে রামুলুর গরু দুধের বদলে রক্ত দিয়েছে। তো এখানে আসা স্বামীটা বলতে থাকে এই সবকিছু ওই শয়তানি পাথরটার কারণে হচ্ছে, তাই আমাদেরকে এখন এই গরুটাকে বলি দিতে হবে, তাহলেই পুরো গ্রামকে বাঁচানো যাবে। তখন সারপঞ্চ বলতে থাকে এভাবে গরুটাকে মেরে ফেললে তো পাপ হবে। তখন ওই স্বামী বলে কিচ্ছু করার নেই, আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। তাছাড়া বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এটাই বলা হয়েছে যে এরকম শয়তানি শক্তি জীবজন্তুর মাধ্যমেই আসে, তাই এই গরুটাকে আমাদের বলি দিতেই হবে। তোমরা সবাই এটার ব্যবস্থা করো, আমি ওই শয়তানি পাথরের ওখানে গিয়ে পুজোর ব্যবস্থা করছি। রামুলুর বউ এইসব শুনে সারপঞ্চকে বলতে থাকে দয়া করে গরুটাকে মারবেন না, হয়তো সে উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে তাই এরকম হয়েছে। এদিকে রামুলুকে দেখা যায় তার ব্যবহার কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। সে হঠাৎ করে তার বউকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয়। এরপর সারপঞ্চকে বলে আপনারা তো আমার গরুটাকে মেরে দিবেন, এই গরুটা তো আমার সংসার চালানোর একমাত্র পথ ছিল, এখন আমি কি করব? সারপঞ্চ তখন বলে এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা গ্রামের সবাই মিলে কিছু টাকা পয়সা এক জায়গায় করে তোমাকে নতুন একটা গরু কিনে দিব, আর এখন আমাদের গ্রামের ভালোর জন্য তোমাকে যে গরুটাকে দিতেই হবে। তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল, অন্যদিকে রামুলুর মা চুপি চুপি ওই গরুটাকে ছেড়ে দেয়। সে গরুটাকে বলতে থাকে গ্রামের সবাই তোমাকে মেরে দিতে চায়, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার বাচ্চার আমি খেয়াল রাখবো। এই বলে সে গরুটাকে ছেড়ে দিলে গরুটাও সেখান থেকে পালাতে শুরু করে। ওখানে থাকা লোকগুলো এই বিষয়টা দেখে তারা গরুটাকে ধরার জন্য তার পেছন পেছন ছুটতে থাকে। এইদিকে আমরা রামুলুর ঘাড়ে এক আজব রকমের চিহ্ন দেখতে পাই, যেটা একটু একটু নড়াচড়াও করছিল। আর এই সিম্বলটার কারণেই রামুলুর আচরণ কেমন যেন আজব ধরনের হয়ে গিয়েছিল, অর্থাৎ অনেকটা অ্যাগ্রেসিভ। অন্যদিকে বিক্রম এবং কনস্টেবল হারমান যখন ওই উল্কাটার কাছে যাচ্ছিল তখনই বিক্রমের কানে কারো পায়ের নুপুরের শব্দ ভেসে আসে। এ ব্যাপারটা হারমানকে বললে হারমান বলতে থাকে কোথায় স্যার, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ঠিক ওই সময় রামুলুর গরুটা হুট করে তাদের সামনে চলে আসে, তাই তারা দুজনেই তখন পড়ে যায়। বিক্রম তখন দেখে গ্রামের সব লোকজন এই গরুটার পেছনে লেগে আছে। হারমান তখন তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা সবাই গরুর পেছনে ছুটছো কেন? তখন একজন বলতে থাকে স্বামী যে বলেছে গরুটার উপর খারাপ কিছু ছায়া পড়েছে, তাই তাকে বলি দিতে হবে। বিক্রম তখন হারমানদের কাছে এই ব্যাপারে জানতে চায়। হারমান বলে স্যার, এই গরুটা কিছুদিন যাবৎ দুধের বদলে রক্ত দিচ্ছে। গ্রামের সবার ধারণা ওই শয়তানি পাথরের ফলে গরুটার মধ্যে খারাপ কিছু ছায়া প্রবেশ করেছে, আর এই জন্যই তারা এটাকে বলি দিতে চায়। এটা শুনে বিক্রমের বিষয়টা একেবারেই ভালো লাগে না। সে গরুটাকে বাঁচানোর জন্য তাদের পেছন পেছন যেতে শুরু করে, এমনকি সে তো এসে গ্রামের এই লোকগুলোর সাথে ফাইট করে গরুটাকে বাঁচিয়েও নেয়। অন্যদিকে স্বামী এবং আরো কিছু লোক মিলে ওই শয়তানি পাথরের সামনে এসে তাদের পুজো শুরু করে দিয়েছিল। এখন তারা অপেক্ষা করছে গরুটাকে এখানে নিয়ে এসে বলি দেওয়ার জন্য। ওই সময় দেখা যায় বিক্রম সেই গরু আর ওই লোকগুলোকে নিয়ে ওইখানে এসে উপস্থিত হয়। কনস্টেবল হারমান তখন সারপঞ্চকে বিক্রমের ব্যাপারে জানায় যে সে একজন সরকারি অফিসার, শহর থেকে এখানে এই পাথরটাকে পরীক্ষা করতে এসেছে। সারপঞ্চ তখন বিক্রমকে জিজ্ঞেস করে আপনি আমার এই লোকগুলোকে মারধর কেন করেছেন? বিক্রম বলে তারা ওই গরুটাকে মারতে যাচ্ছিল এই জন্য, আর তাছাড়াও আকাশ থেকে একটা উল্কা এখানে এসে পড়লো, তাই একটু একটু রেডিয়েশন তো হবেই, হয়তো ওই রেডিয়েশনের ফলেই গরুটা দুধের বদলে রক্ত দিচ্ছে। তাহলে আপনারা গরুটা চিকিৎসা না করিয়ে তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে উল্টো তাকে বলি দিতে যাচ্ছেন, এসব তো একেবারেই মূর্খতার পরিচয়। এখানে এবার স্বামীজি ও বিক্রমের সাথে কথার যুদ্ধ শুরু করে। সে বলতে থাকে বিজ্ঞানী স্যার, আপনি যে সায়েন্সের এই বড় বড় লেকচারগুলো দিচ্ছেন ওগুলোর ব্যাপারে আমাদের গুরুজনেরা অনেক আগেই বলে গেছে, তাই আমাদের শেখাতে হবে না কোনটা সঠিক আর কোনটা ভুল। বিক্রম তখন তার পয়েন্ট অফ ভিউ থেকে স্বামীকে বোঝাতে শুরু করে, আর অনেক কথাবার্তা বলার পর সে ওই উল্কাটার কাছে যাচ্ছিল সেটাকে পরীক্ষা করে দেখতে। এটা দেখে তো গ্রামের কিছু উগ্র লোকজন বিক্রমের উপর অনেক ক্ষেপে যায়, তারা তো বিক্রমকে মারার জন্য ছুটে আসতে থাকে। এসব দেখে কনস্টেবল হারমান তখন সারপঞ্চকে রিকোয়েস্ট করতে শুরু করে যে স্যার এদেরকে থামান, ইনি একজন সরকারি অফিসার, শহর থেকে এসেছে, যদি ওনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্রামেরই সমস্যা হবে। উনি যা করতে এসেছে তাকে তা করতে দিন না, দু একদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে এখান থেকে চলে যাবে। এটা শুনে সারপঞ্চও গ্রামের লোকদেরকে শান্ত করে আর সবাইকে বলে দেয় ইনি যা করতে এসেছেন তা করতে দিন, কয়েকদিন পর এমনিই চলে যাবে, তারপর আমরা আমাদের ব্যবস্থা করব। এই বলে সারপঞ্চ কোনোভাবে বিষয়টা এখানে সামাল দেয়। তবে সারপঞ্চের ভোলে নামের একটা ছেলে আছে যে একটু গুন্ডা টাইপের, আর বিক্রম যেই লোকগুলোকে মারলো সেই ভোলেরই লোক, তাই ভোলে তো বিক্রমের উপর অনেক ক্ষেপে আছে। তাই সে সোজাসুজি বিক্রমকে হুমকি দিয়ে দেয় যে আমার লোকের গায়ে হাত তুলে তুই একদমই ঠিক করিসনি, তোকে তো সময় বুঝে দেখে নিব। কিন্তু বিক্রমের তো এসবে কোনোই যায় আসে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বিক্রম ওই উল্কাটার পাশে সেখানেই একটা তাঁবু টানিয়ে নিজের থাকার ব্যবস্থা করে নেয়। তার পাশে সে ওই গরুটাকেও রেখেছিল, আর এখানে থেকেই সে ওই পাথরটার পরীক্ষা নিরীক্ষা করবে।
তার কাজকর্ম চালাবে। এরপর দেখা যায় সে ওই গরুটারও ভীষণ খেয়াল রাখছে, তাকে খেতে দিচ্ছে, তাকে নিয়ে ঘুরছে, এভাবেই তার যত্ন নিচ্ছে সে। তো এরপরে বিক্রম একটা মেশিন বের করে ওই পাথরটার কাছে যায়, অর্থাৎ সে তার মতো করে পাথরটা পরীক্ষা করছিল। এরই সাথে সে একজন ডক্টরকেও খবর দিয়েছে ওই গরুটাকে দেখার জন্য। ডক্টর এসে গরুর চেক আপ করতে থাকে। সে এরপর কিছু ওষুধ লিখে দিয়ে তার মতো চলে যায়। এর একটু পরেই দেখা যায় অপরূপ সুন্দর একটা মেয়ে বিক্রমের কাছেই আসছে। তাকে দেখে বিক্রমও এগিয়ে যায়, আর মেয়েটা এসে বিক্রমকে তার পরিচয় দেয়। তার নাম দেবী। সে গ্রামের একজন পণ্ডিতের মেয়ে। এরপর সে বিক্রমকে বলতে থাকে, আপনি তো দেখি খুব সাহসী, কেউ তো ভয়ে পাথরটার কাছেই আসে না, আর আপনি এখানে এসে মারপিট করছেন, আবার এর পাশে থাকার ব্যবস্থাও করে নিয়েছেন, আপনার কি ভয় লাগে না? বিক্রমও তখন তার মতো করে জবাব দেয়। সে বলে, এটা তো শুধু আকাশ থেকে পড়া একটা উল্কাপিণ্ড মাত্র, আর কিছুই না। ও যে স্বামী আছে না, যে অনেক উল্টো পাল্টা বলে, এসব বলে তো সে খামোখা গ্রামের লোকদের ভয় দেখাচ্ছে। এখানে ভয় পাবার কিছুই নেই। সে যে খারাপ কিছুর ছায়ার কথা বলছে সেসব এখানে নেই। দেবী এসব শুনে বলে, তাহলে আপনি কি গডের উপর বিশ্বাস করেন না? বিক্রম বলতে থাকে, দেখুন, আমি একজন সায়েন্টিস্ট, যেটার উপযুক্ত প্রমাণ আমার চোখের সামনে থাকবে আমি সেটাকেই বিশ্বাস করব। হ্যাঁ, যদি তোমরা বলতে গ্রামে এলিয়েন আছে, তাহলে আমি ওটার উপর বিশ্বাস করে নিতাম। এখন এই ভূত প্রেত খারাপ ছায়াটা, এগুলোর উপর আমি বিশ্বাসী না। দেবী তখন বলতে থাকে, ঠিক আছে, তার মানে কি তুমি এলিয়েন নিজের চোখে দেখেছ? বিক্রম বলে, না, নিজের চোখে তো দেখিনি, তবে তাদের উপর রিসার্চ করছি, আর এই রিসার্চে বেরিয়ে এসেছে তাদের থাকার চান্স অনেকটাই রয়েছে। এটা শুনে দেবী বলে, সেম, আমরাও এরকমই। গডকে নিজের চোখে দেখিনি তো ঠিকই, তবে মন থেকে আমরা এটা বিশ্বাস করি যে তিনি আছেন, আর ভালো খারাপ তো অবশ্যই রয়েছে। এভাবেই দেবী বিক্রমকে অনেক এক্সাম্পল দেয়, যেগুলো শুনে বিক্রম এতটুকু বুঝতে পারে যে পুরো গ্রামের মধ্যেই একজন মেয়েই একটু বুদ্ধিমান আছে। কথাবার্তাও বলে অনেক লজিক দিয়ে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। রামুলুরা তখন খেতে বসেছিল, কিন্তু রামুলু এমন ভাবে খাওয়া দাওয়া করছিল, এসব দেখে তো তার বউ এবং মা একেবারে ভয় পেয়ে যায়। সে তো একাই পুরো বাসার খাবার খেয়ে নিচ্ছিল, মনে হচ্ছিল যেন তার ভেতরে রাক্ষস ঢুকেছে। তো এভাবে সবকিছু খাওয়ার পর অল্প কিছু খাবার নিয়ে রামুলু তার ওই গরুর বাচ্চাটার কাছে যায় এগুলো তাকে দেওয়ার জন্য। তখনই এখানে পানিতে রামুলু তার নিজের চেহারাটা দেখে আতকে ওঠে, কারণ তার চেহারাটা তার ছিল না, একটা শয়তানের চেহারা ছিল। ভয়ে রামুলু শক খেয়ে যায়, যেটা আমি কার চেহারা দেখলাম। অন্যদিকে আমরা বিক্রম এবং কনস্টেবল হারমানকে দেখি। হারমান বিক্রমের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে, কারণ বিক্রম গ্রামে নতুন একজন মানুষ, তাকে ভালোভাবে খাতির যত্ন না করলে তো গ্রামেরই দুর্নাম। তাছাড়া সে একা মানুষ, একা একা নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কিভাবে করতো। এখানে আমরা দেখতে পাই হারমানদের ছোট্ট একটা মেয়ে আছে, তার নাম হলো চিত্রা। চিত্রার মানসিক অবস্থা খুব একটা ঠিক না, অর্থাৎ বাকি আর 10টা বাচ্চার থেকে সে একদমই আলাদা। গ্রামের সবাই তো তাকে পাগলই বলে, কেউই তার সাথে খেলে না, তার সাথে মেশে না। তবে সব বাচ্চার থেকে সে অনেক বেশি ইন্টেলিজেন্ট। চিত্রার জন্মের পর যখন সে একটু বড় হয়, তখনই তার মা এটা বুঝতে পারে যে সে অন্য বাচ্চাদের থেকে আলাদা। তার মা তাকে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধপত্রও খাইয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। আর এসব নিয়ে টেনশন করতে করতেই একদিন তার মা মারা যায়। আর তার মায়ের মৃত্যুর পর থেকে আমি তার সবকিছু দেখাশোনা করছি, এসব বলতে বলতেই হারমান কান্না করে ফেলে। আর চিত্রার ব্যাপারে সবকিছু শোনার পর বিক্রমে তার জন্য অনেক মায়া হয়, তাই সে তার পাশে গিয়ে বসে আর তাকে বলতে শুরু করে, চিত্রা, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? চিত্রা বলতে থাকে, ওই যে আকাশে যেই তারাটা দেখা যাচ্ছে না, বাবা বলে ওটা নাকি মা। এটা শুনে বিক্রমও তার পাশে থাকা অন্য একটা তারা দেখায় আর বলতে থাকে, আর ওইটা আমার মা। এভাবে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বিক্রম চিত্রার সাথে গল্প করতে শুরু করে, তার সাথে অনেক কথাও বলে, যেটা চিত্রার অনেক ভালো লাগে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। বিক্রম যখন তার তাঁবুতে ঘুমাচ্ছিল, তখনই সেখানে ওই পায়ের উপরের শব্দটা সে আবারও শুনতে পায়। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায় আর দ্রুত বাইরে এসে দেখতে পায় যে সেখানে তো রামুলও এসেছে তার সেই গরুটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিক্রম তো কোনোভাবেই রামুলুকে ওই গরুটাকে দিতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে এরাই গরুটাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। কিন্তু সে বাধা দেওয়াতে রামুলু তার সাথে ফাইট করতে শুরু করে। রামুলুর ভেতরে তো আলাদা কোনো একটা শক্তি ছিল, সেটা তো আমরা আগেই বুঝতে পেরেছি, তাই তার শক্তি অনেক বেশি বেড়ে যায় আর সে বিক্রমকে খুব মারতে থাকে। সে তো বিক্রমকে 2 হাতে তুলে ফেলে। বিক্রম তো তার সাথে পেরেই উঠছিল না। এক পর্যায়ে রামুলু বিক্রমকে পানিতে চুবিয়ে তাকে জানেই মেরে ফেলতে যাচ্ছিল। তখন গরুর গলায় থাকা ঘন্টির আওয়াজ শুনে রামুলুর কি জানি হয়ে যায়। সে তখন বিক্রমকে ছেড়ে পা
পাগলের মতো করতে শুরু করে আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এর একটু পরে ওই দেবী নামের মেয়েটা আবারও বিক্রমের কাছে আসে। ওই উল্কাটার পাশেই নিচে জমি থেকে কোনো একটা ধোঁয়া বের হচ্ছিল। এটা তারা দুজনেই খেয়াল করে। আসলে ঘটনা হচ্ছে এই উল্কাটার একটা টুকরা এখানে পড়ার ফলে জমিতে একটা ছিদ্র হয়ে গেছে। এখন সেই ছিদ্র দিয়েই ধোঁয়াটা বের হচ্ছিল। এর একটু পর যখন সেখানে হারমান্দ আসতে থাকে তখন হারমান্দকে দেখে দেবী তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর বলতে থাকে এ যদি আমায় দেখে ফেলে তাহলে আমার বাবাকে গিয়ে বলে দিবে। এদিকে হারমান তার মেয়েকে নিয়ে এসেছিল আর বিক্রমকে বলতে থাকে সকাল থেকে আমার মেয়ে চিত্রা আপনার ব্যাপারে বলছিল। সে বারবার বলছিল আমাকে বিক্রম স্যারের কাছে নিয়ে চলো, আমি বিক্রম স্যারের কাছে যাব, তাই তাকে নিয়ে এসেছি। বিক্রম তখন বলে ঠিক আছে হারমান্দ, তুমি চিত্রাকে আমার কাছে রেখে যাও, কোনো সমস্যা নেই, আমি ওর সাথে গল্প করব আর পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখব। হারমান তো তার কথা মতো এটাই করে। এরপরই দেখা যায় দেবী বেরিয়ে আসে। তখন বিক্রম, চিত্রা আর দেবী তিনজন মিলে পুরো গ্রামটা ঘুরে ঘুরে মজা করতে থাকে। তারা তিনজন মিলে অনেক সুন্দর একটা সময় পার করে। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। বিক্রম কিছু লোকদেরকে এখানে নিয়ে আসে। মূলত যে জায়গা থেকে সকালবেলা ধোঁয়া বের হচ্ছিল ওই জায়গাটা সে ঘুরে দেখতে চায়। তো সেই কথা অনুযায়ী যখন সেই মাটি খোঁড়া শুরু করা হয় তার একটু পরই ওইখান দিয়ে আবারও সেই ধোঁয়া বের হতে থাকে। আর এই দৃশ্য দেখে মাটি খোঁড়া লোকগুলো তো ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বিক্রম তো হার মানে না, সে এবার নিজেই ওই জায়গাটা ঘুরতে শুরু করে। অন্যদিকে আমরা তখন রামুলুকে দেখি। সে একটা মদের দোকানে এসেছিল আর এখানে একের পর এক মদ খেয়ে যাচ্ছিল। নেশার করে ওখানের কিছু লোক রামুলুর সাথে একটু মজা করতে থাকে। তারা বলতে থাকে দেখো দেখো, নিজের গরুকে নিজে নিয়ে আসতে পারেনি, উল্টো মার খেয়ে এসেছে, আবার এখানে বসে বসে মদও খাচ্ছে। এরপর তারা বলতে থাকে তোমার বউয়ের সাথেও কি তুমি এটাই করবে? যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে কি তাকে আর আনবে না? এমন হলে তাকে আমাদের কাছে দিয়ে দাও। এসব শুনে রামুলুর এতই রাগ হয় তাই সে ওখানে থাকা লোকগুলোকে ভয়ানক ভাবে মারতে শুরু করে। সবাই তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। রামুলু তাও থামে না, সবাইকে একেবারে জানে শেষ করে ফেলে। তো সে যখন সবাইকে মেরে হাসছিল তখনই পাশে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে। তাই এবার সেখানে গিয়ে সে তাকে শান্ত করতে শুরু করে। অন্যদিকে বিক্রমকে দেখা যায় যে কিনা ওই জায়গা বরাবর মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে সেখানে একটা গর্তের ভেতরেই পড়ে যায়। আসলে ওই মাটিগুলো সরাতেই নিচে দেখা যায় অনেক পুরনো একটা গর্ত। ওটার মধ্যেই বিক্রম পড়ে গিয়েছে। এটা আসলে অনেক প্রাচীন একটা গুহা ছিল। বিক্রম তো এবার বেশ ভালো মতো ওই গুহাটার তল্লাশি নিতে শুরু করে। অন্যদিকে সকাল হতেই দেখা যায় পুলিশ এবং গ্রামের সব লোকজন মিলে ওই মদের দোকানে এসে জড়ো হয়। কারণ কাল রাতে এখানে রামুলু যেই হত্যাকাণ্ড চালিয়েছে সেই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। পুলিশরা এদিক সেদিক তল্লাশি নিতেই পাশে একটা ক্ষেতের মধ্যে তারা কৃষ্ণা নামের এক লোককে খুঁজে পায়, যার হাতে একটা বাচ্চা ছিল। পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, কিভাবে হয়েছে। সেই সবকিছু সে যেন খুলে বলে, কারণ সে এখানেই লুকিয়েছিল। তখন কৃষ্ণও তাদেরকে সবকিছু খুলে বলে। সে বলে ওই রামুলু সবাইকে মেরে এই বাচ্চাটাকে শান্ত করছিল। ওই সময় বাচ্চার মা সেখানে এসে রামুলুকে দেখে বলে আরে রামুলু ভাই যে, আপনি কখন আসলেন? আপনার মা কেমন আছে? মহিলাটি তো তাকে স্বাভাবিকভাবেই সবকিছু জিজ্ঞেস করেছিল, কিন্তু রামুলু তো পুরাই শয়তান হয়ে উঠেছিল। সে তো মহিলাটার গলা চেপে ধরে তাকে সেখানেই শেষ করে দেয়। কৃষ্ণা তো ওখানে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল, তাই সে সুযোগ বুঝে বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কারণ তার মনে হচ্ছিল রামুলুর কাছে থাকলে বাচ্চাটারও বিপদ হতে পারে, তাই সে তাকে নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। এই সময় আমরা দেখতে পাই রামুলুর ঘাড়ে যে সিম্বলটা ছিল সেখান দিয়ে রক্ত ছিটকে বের হতে থাকে। সবাইকে মারার পর আসলে তার ভেতরে যে শক্তিটা ঢুকেছিল ওইটা বের হয়ে যাচ্ছিল, আর সেটা বের হতেই রামুলু এখানে নিজেই নিজের মাথা পাথরে মারতে মারতে নিজেকেই শেষ করে দেয়। এই সবকিছু শুনে গ্রামের সবাই তো একেবারে হতবাক। সবাই মনে করতে শুরু করে এসবের একমাত্র কারণ ওই শয়তানি পাথরটাই। তারা বলতে থাকে এত কিছু আজ হতো না যদি আমরা ওই দিন ওই পুজোটা করতে পারতাম। ওই বিজ্ঞানী বিক্রমের জন্যই আজ এসব হয়েছে। সে যদি না আসতো তাহলে এতক্ষণে সবকিছু ঠিক হয়ে যেত। এখন হয় তাকে শেষ করে দিতে হবে, না হয় এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। সারপঞ্চ তখন সবাইকে শান্ত করে, তোমরা একটু শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা, আমি তার সাথে কথা বলবো। তো সারপঞ্চের বলাতে এসআই এবং কনস্টেবল হারমান্দ বিক্রমের কাছে আসে আর এসেই বিক্রমকে বলতে শুরু করে আশা করি আপনার কাজ হয়ে গেছে, এবার আপনি চলে যেতে পারেন। কাল রাতে রামুলু ভয়ানক ঘটনা ঘটিয়েছে, ৬ জনকে জানে শেষ করে দিয়েছে, এরই সাথে সে নিজেকেও শেষ করে দিয়েছে। আর এসব দেখে এখন গ্রামের লোক তো আপনার উপর ক্ষেপে উঠেছে। এসব শুনে বিক্রম তো খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে রামুলু তো কাল আমার কাছেও এসেছিল, আমাকেও ধরে অনেক মারধর করেছে। এই রিপোর্ট দেওয়ার জন্য একটু পর আমি তো আপনার কাছে যেতাম, তবে হ্যাঁ এখন এখান থেকে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। এই বলে বিক্রম এসআই এবং হারমানকে নিয়ে ওই গুহাটার ভেতর যায়, যেটা সে মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছিল। এই গুহার ভেতরে অনেক বছরের পুরনো কারো একটা কঙ্কাল রাখা হয়েছে। বিক্রম তখন তাদেরকে জানায় যে কাল এখানে গর্ত করতেই গুহাটা বের হয়ে আসলো, আর এর ভিতরে ভালো মতো তল্লাশি নিতেই আমি এই কঙ্কালটা খুঁজে পাই। এখন এই কঙ্কালটা আমাদের এক্সামিন করতে হবে যে এটা আসলে কার আর কত বছরের পুরনো। এ কারণে এটাকে
আমাদের শহরে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এসআইও তখন বিক্রমের কথা মতো রাজি হয়ে যায়, কারণ বিক্রম বলেছে এই কাজটা কমপ্লিট করার পরেই সে গ্রাম থেকে চলে যাবে, তার আগে না। অন্যদিকে আমরা ওই কৃষ্ণা নামের ছেলেটাকে দেখতে পাই, অর্থাৎ যে কাল রাতে রামুলুর হাত থেকে ওই বাচ্চাটাকে বাঁচিয়েছিল। বাচ্চাটার মা বাবা তো আর কেউই বেঁচে রইল না, তাই কৃষ্ণা বাচ্চাটিকে তার কাছে রেখে দিয়েছে। তো যখন সে বাচ্চাটাকে নিয়ে ক্ষেতের পাশ দিয়ে কোথাও যাচ্ছিল, তখনই সে একটা কোনায় সারপঞ্চের ছেলে ভোলে আর গ্রামের আরেকজন মিউজিক টিচারকে একসাথে দেখতে পায়। তারা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। মেয়েটার নাম ছিল বাসন্তী। আসলে এই কৃষ্ণা মনে মনে এই বাসন্তীকে পছন্দ করত, কিন্তু এখন সে জানতে পারে যে তার মনের মানুষ বাসন্তী ভোলের সাথে প্রেম করছে। এটা দেখেই তো বেচারা কৃষ্ণার মনটাই ভেঙে যায়, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বিক্রমকে দেখি, দেবীও তার কাছে এসেছিল। সে এসে বিক্রমকে এখানে আরো কিছুদিন থাকার জন্য বলে। বিক্রম তখন বলতে থাকে, আমার আর কি করার, আপনার গ্রামের লোকজনই তো আমাকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক ওই সময় বাইরে দেখা যায় রামুলুর মা এসেছে। সে আসলে ওই গরুর বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে এসেছিল। সে অনেক ভয়েও ছিল। বিক্রম তখন রামুলুর মাকে জড়িয়ে ধরে বলে, ভয়ের কিছু নেই, ওর পেটে কিছু সমস্যা হয়েছে, এই জন্য দুধের বোতলে রক্ত বের হচ্ছিল। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই বিক্রমে এসআই হারমান্দ তারা একজন পোস্টমর্টেম ডক্টরের সাথে এসে দেখা করে। রামুলুদের বিষয়টা নিয়ে ডক্টর তাদের একটা শকিং বিষয় জানাতে শুরু করে। সে বলতে থাকে, আমাদের মানুষের ভিতর অনেক রকমের নার্ভস আছে, আর এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে সুষুম্না নার্ভ, যেটা ঠিক আমাদের ঘাড়ের সেখানে রয়েছে, যা সরাসরি আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। আর এই নার্ভটাকে বেশিরভাগ বড় বড় সন্ন্যাসীরা তাদের সাধনার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আবার কোনো কোনো সময় তারা নিজের শরীর থেকে নিজের প্রাণকে আলাদা করার জন্য ব্যবহার করে এটা। কিন্তু এত সহজেই এই নার্ভটা অ্যাক্টিভেট হয় না, এর জন্য অনেক পরিমাণে মেডিটেশন করতে হয়, অনেক রকমের ইয়োগা করতে হয়। এখন এই রামুলুর ঘাড়ে দেখো, তার ঘাড়ে একটা ছিদ্র দেখা যাচ্ছে, যে ছিদ্র দিয়ে তার সুষুম্না নাড়িতে কিছু একটা প্রবেশ করানো হয়েছে, আর এ কারণে তার ওই নার্ভটা অ্যাক্টিভেট হয়। এর ফলে তার ভেতরে অনেক রকমের ইমোশন কাজ করতে শুরু করে, তার ভেতরে নানা রকমের চেঞ্জেস দেখা দেয়। যেমনটা অনেক আগে থেকেই রামুলু তো ছিল অনেক রাগী একজন মানুষ, তারপর তার এই নার্ভটা অ্যাক্টিভেট হওয়ায় তার সেই রাগ আর ইমোশন গুলো আরো 3 গুণ হয়ে যায়। এ কারণে তো সে কি করছিল না করছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। এমনকি রাগের মাথায় সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে নিজেকেই শেষ করে দেয়। আমাদের মেডিকেলের ভাষায় এটাই তাদের মৃত্যুর আসল কারণ। আর বাকি গ্রামবাসীদের কথা অনুযায়ী যদি এটা কোনো নেগেটিভ শক্তি হয়ে থাকে, তাহলে এই বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না। তো পোস্টমর্টম ডক্টর বিক্রমদের এই সব কিছুই খুলে বলে। এর পরবর্তীতে বিক্রম যখন আবারও গ্রামে ফিরে আসে, তখনই সে দেখে গ্রামের লোকেরা তার তাঁবু আর তার অনেক জিনিসপত্র পুড়িয়ে ফেলেছে। এসব দেখে সে ছুটে চলে আসে সেখানে, কারণ সেখানে তার মায়ের একটা ছবিও ছিল। তার মায়ের ছবিটাও আগুনে পুড়ে যাওয়ায় সে অনেক কষ্ট পায়। সাথে যারা এটা করেছে তাদের উপরেও তার অনেক রাগ হয়। রেগে মেগে বিক্রম সোজা সারপঞ্চের কাছে চলে যায়, আর তার ছেলে ভোলেকে ধরে আচ্ছা মতো মারধর করতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানে যে এটা তারই কাজ। সে বলতে থাকে, আমার মায়ের এটাই একমাত্র ছবি ছিল আমার কাছে, তার শেষ চিহ্নটুকুও তোমরা আগুনে পুড়িয়ে দিলে। আমি তো ভেবেছিলাম যে আমি এই গ্রাম থেকে চলে যাব, কিন্তু এখন আর যাব না। এই সব কিছু যা শুরু হয়েছে এর শেষ দেখে তবেই আমি এখান থেকে যাব, তার আগে নয়। দেখি কার কত সাহস আমাকে এখান থেকে বের করবে। বিক্রমের থেকে এসব শুনে সারপঞ্চ তার ছেলেকে ধরে 2-4টা চড় কষে দেয়। আসলে সারপঞ্চ নিজেও জানতো না যে তার ছেলে এরকম একটা কাজ করে এসেছে। ওদিকে দেবী বিক্রমকে ডাকে আর তাকে কৃষ্ণার কাছে নিয়ে যায়। দেখা যায় সে খুবই অদ্ভুত ভঙ্গিতে কাট কাটছিল, আর তার চোখগুলো সাদা হয়ে আছে। তখন আমরা দেখতে পাই তার পিঠেও ঠিক রামুলোর মতো ওই একই রকম চিহ্ন দেখা যাচ্ছে। বিক্রম তো তাকে দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে কৃষ্ণা এখন রামুলুর পথেই হাঁটছে, তাই সে তার উপর নজর রাখতে শুরু করে। তার সাথে পুলিশরাও যোগ দেয়। তারা ঠিক করে নেয় কৃষ্ণাকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে যাবে, যেন তাকে ভালোভাবে টেস্ট করতে পারে আর দেখতে পারে সমস্যাটা কোথায় হচ্ছে। সুযোগ বুঝে হারমান্দ কৃষ্ণাকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে দেয়। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় থানায়, আর সেখানেই বেহুশ করে রাখা হয়। অন্যদিকে আমরা সেই ভোলে এবং মিউজিক টিচার বাসন্তীকে দেখি, যারা কিনা আজকেও একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। তারা যখন এখানে রোম্যান্স করছিল, তখনই বাইরে থেকে আজব রকম একটা শব্দ শোনা যায়। কেউ একজন অনেক ভয়ানক গলায় গান গাচ্ছে। এত রাতে কে এরকম কাণ্ড করছে এটা দেখতে ভোলে বেরিয়ে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় এটা তো কৃষ্ণা। আর কৃষ্ণা এখানে ভোলেকে ধরে অনেক খারাপ ভাবে মারে। সে তাকে মারধর করে বাসন্তীকে টানতে টানতে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। ভোলে তখন তাড়াতাড়ি করে বিক্রমদের কাছে যায় আর তাদেরকে এই বিষয়টা বলতে শুরু করে যে কৃষ্ণা যেন কোত্থেকে এসে উদ্ভট রকমের আচরণ করছিল, এমনকি আমাকে মারধর করে বাসন্তীকেও টানতে টানতে নিয়ে গেছে। সেই সময় এসআই এসে বিক্রমকে জানায় যে কৃষ্ণাকে যে আমরা বেহুশ করেছিলাম, ডক্টর তার পরীক্ষা করার সময় সে হুট করে হুশে চলে আসে, আর এরপরই ডাক্তারের উপর হামলা করে সেখান থেকে পালায়। এইসব জেনে
বিক্রমরা সাথে সাথে কৃষ্ণাকে ধরার জন্য বের হয়ে পড়ে। সাথে তারা এটাও বুঝতে পারছে না যে এত তাড়াতাড়ি সে হুশে কিভাবে চলে আসলো। এদিকে তো বিক্রমরা তাকে খুঁজে চলেছে, অন্যদিকে আমরা দেখি কৃষ্ণা বাসন্তীকে একটা জায়গায় নিয়ে এসে তাকে বিবস্ত্র করছিল আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। তার সব কাণ্ড দেখে এটুক তো বোঝা যায় যে তার শারীরিক চাহিদা যেন 3 গুণ বেড়ে গেছে। আগে থেকেই তার বাসন্তীর উপর নজর ছিল, আর এখন সেই জিনিসটা সুষম নার্ভের মাধ্যমে প্রবেশ করে তার সেই কামনাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে বাসন্তী এক পর্যায়ে কোনো রকমে কৃষ্ণার থেকে ছুটে এদিক সেদিক দৌড়াতে থাকে। সে তার হাত থেকে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে বিক্রমরা যখন তাদেরকে খোঁজাখুঁজি করছিল, তখন এখানে এসে বিক্রম আবারও সেই পায়ের নুপুরের শব্দ শুনতে পায়। তবে এটা শুধুমাত্র সেই শুনতে পারছিল, আর কেউ না। বিক্রম তখন এই শব্দটা ফলো করতে করতে সামনের দিকে যায়, আর এভাবেই ফলো করতে করতে তার একদম গ্রামের ক্ষেতের মাঝখান বরাবর চলে আসে। ঠিক এই জায়গাতেই কৃষ্ণা বড় একটা পাথর নিয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। সে পাথরের নিচেই ছিল বাসন্তী, অর্থাৎ বোঝাই যায় এই পাথর চাপা দিয়ে সে বাসন্তীকে মারতে চলেছে। যতক্ষণে বিক্রমরা দৌড়ে বাসন্তীকে বাঁচাতে যাবে, ততক্ষণে কৃষ্ণা তাকে শেষ করে দেয়। এরপর দৌড়ে সেখান থেকে কোথাও একটা যেতে শুরু করে। বিক্রমরা তাকে থামানোর জন্য তার পেছন পেছন ছুটে যায়, কিন্তু কৃষ্ণা এখানে নিজে নিজেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। কোনোভাবেই বিক্রমরা তাকে আটকাতে পারে না। ঠিক যেন রামুলোর মতোই সব হলো। এখানে কৃষ্ণা নিজেকে শেষ করে দেওয়ার পর বিক্রম নোটিস করে সেখানে পড়ে থাকা একটা কাচের ভেতর আজব রকমের কোনো কালো একটা জিনিস নড়াচড়া করছিল। বিক্রম নোটিস করেছিল যে এই জিনিসটা কৃষ্ণার শরীর থেকে বের হয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় এই লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলে পোস্টমর্টেম ডক্টর বিক্রমদেরকে ওটাই বলে যেটা সে আগেও বলেছে, অর্থাৎ সুষমা নার্ভের সেই ব্যাপারটা। কিছু একটা তাদের সেই নার্ভে ঢুকে তাদের সেই নার্ভটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ফলে তাদের মধ্যে থাকা সেই কামনাগুলো যেমন যার যেটা আছে, অর্থাৎ রাগ, শারীরিক কামনা, এই সব কিছু 3 গুণ বেড়ে যাচ্ছে। এই সব খবর পেয়ে বিক্রমের বসও এখানে চলে আসে তার সাথে দেখা করতে, আর এসেই বলতে শুরু করে ওই গুহার ভিতর থেকে যে কঙ্কালটা পাওয়া গিয়েছিল, কথা মতো সেটা এক্সামিন করে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এই কঙ্কালটা তো 1000 বছরের পুরনো। এরপর সে বলতে থাকে, দেখো বিক্রম, এখন এখানে যা কিছু হচ্ছে এর মধ্যে তোমাকে আমি একা ছাড়তে পারবো না। এত বড় রিস্কে আমি তোমাকে ফেলতে পারবো না। ওই পাথর নিয়ে যতটুকু রিসার্চ হওয়ার ছিল হয়েছে, আর দরকার নেই। এবার তুমি ফিরে আসো, আমি বলছি। বিক্রম তখন বলে, না স্যার, যেমনটা আমি মনে করেছিলাম সবকিছু সায়েন্সের খেল, বিষয়টা একদমই তেমন না। সায়েন্স ছাড়া ওই গ্রামে অন্য কিছু একটা রয়েছে যেটা আমি নিজের চোখে নোটিস করেছি, আর এইটা রহস্য বের করা না অবধি আমি এই গ্রাম ছাড়ছি না স্যার। তার স্যারও তখন তার কথা মেনে নেয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। বিক্রম যখন আবারও তার তাঁবুর কাছে আসে, তখনই সেখানে দেবী এসে বিক্রমকে কিছু বলতে শুরু করে। তাকে এসবের ব্যাপারে কিছু সাজেশন দেয়, আর বলতে থাকে, চাইলে তুমি এই সবকিছু যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই তদন্ত স্টার্ট করতে পারো, তখন নিশ্চয়ই তুমি গোড়া অবধি পৌঁছাতে পারবে। এখন বিক্রমের ধারণা এই সবকিছু এখান থেকেই শুরু হয়েছে। পাথরটা পড়ার ফলেই নিচে যে গুহাটা আছে এখান থেকে শুরু হয়েছে। তাই সে এবং দেবী মিলে আবার ওই গুহাটার ভেতরে যায়। এবার ওই গুহাটার দেয়ালে সে ভালো মতো দেখতে শুরু করে, যেখানে অনেক রকমের আদিম যুগের কিছু সিম্বল আঁকা ছিল। এই সব কিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এর মধ্যে একটা দেওয়ালে সে সার্কেলের মতো একটা সিম্বল দেখে। এটা দেখে বিক্রম বলে, এরকম একটা সিম্বল তো আমি এখানে অন্য কোথাও দেখেছি। একটু ভাবনা চিন্তা করতেই তার মনে পড়ে ওই কনস্টেবল হারমেন্টের মেয়ে চিত্রা, সে বিভিন্ন জিনিস নিয়ে ড্রয়িং বানিয়ে থাকে। এটা তার নেশা, আর তার ভালোও লাগে। আর আঁকতে আঁকতেই একদিন সেই সিম্বলটার মতোই ড্রয়িং করেছিল, যেটা সে বিক্রমকেও দেখিয়েছিল। তাই বিক্রম এবার তার কাছেই ছুটে আসে আর ওই ড্রয়িংটা বের করে সেটা দেখতে শুরু করে। আর চিত্রাকে জিজ্ঞেস করতে থাকে, চিত্রা, এই ড্রয়িংটা তুমি কোথায় দেখেছো? তুমি এটা কোত্থেকে দেখে ড্রয়িং করেছো বলো তো? চিত্রা তখন বলে, আঙ্কেল, এটা আমি আমাদের পুরনো মন্দিরে দেখেছি। সাথে সাথে বিক্রম তাকে নিয়ে ওই মন্দিরে চলে আসে। চিত্রা তখন উপরের দিকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দেয়, ওই যে ওটাই আমি এঁকেছি। আসলে ওই মন্দিরের সিলিং এর উপরে পাথরের মধ্যে ওই সিম্বলটা নকশা করা ছিল, সাথে কিছু মন্ত্রও লেখা ছিল সেখানে। এই সব কিছু বিক্রম অনেক ভালোভাবে দেখছিল, আর এখানে লেখা ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করছিল। তো এখান থেকে দৃশ্য চলে যায় সেই পুরনো ঘটনাটিতে, যেই ঘটনাটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অর্থাৎ ওই যে শিবজি যে আন্ধাকাসুর নামের একটা অসুরকে বধ করেছিল, ওই অসুরটার সাথে ফাইট করে তাকে মেরে ফেলার পর শিবজির কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে, আর সেই ঘামের ফোঁটাটা আন্ধাকাসুরের রক্তের উপর পড়তেই একটা আজব রকমের পোকার সৃষ্টি হয়। যেই পোকাটা পৃথিবীর সব জিনিসগুলোকে খেতে খেতে অনেক বড় আকার ধারণ করে। এমনকি সে এক পর্যায়ে এত বড় হয়ে যায় যে একটা সময় তো সে পুরো পৃথিবী প্ল্যানেটটাকেই খেতে চলেছিল। তখনই ওই সময় সব দেবতারা মিলে গোল হয়ে দাঁড়িয়ে সেই ক্রিয়েচার
বিষয়টার সাথে ফাইট করতে শুরু করে, সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে শুরু করে। আর যেই সার্কেলে দাঁড়িয়ে সব দেবতারা এটার সাথে ফাইট করছিল, ওটাই হচ্ছে সেই সিম্বলের সার্কেলটা। আর এখানে আমরা এটাও জানতে পারি, যেমন করে শিবজির মাথা থেকে ঘামের ফোঁটা পৃথিবীতে পড়েছিল, ঠিক ফাইটের সময় একই রকম করে ওই অন্ধাকাসুর অসুরের থেকেও ঘামের একটা ফোঁটা পৃথিবীতে পড়েছিল, যেই ফোঁটাটা নিচে পড়তেই অন্য আর একটা রূপ নেয়। আর তার রূপ ছিল পৃথিবীতে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে খাওয়ার, এগুলোকে শোষণ করার। আর একটু পরিষ্কারভাবে বলতে গেলে মানুষের মধ্যে যে নেগেটিভ ব্যাপারটা থাকে, অর্থাৎ রাগ, লোভ, ঘৃণা এবং কামনা, তো এর কাজ ছিল মানুষের শরীরের ভেতর ঢুকে সেই ইচ্ছাটাকে আরো 3 গুণ বাড়িয়ে দেওয়া, যেটার বসে সে তার ইচ্ছাটা পূরণ করতে সবকিছু একেবারে সর্বনাশ করে দিতে পারে। আর এভাবেই এই খারাপ ছায়াটার জন্মের পর থেকেই একে একে অনেক গ্রামকেই একদম বিনাশ করে দিয়েছে। এভাবে এই জিনিসটা একজন থেকে আরেকজন, এভাবেই বিভিন্ন মানুষের ভেতর প্রবেশ করতে করতে একদিন এটা একটা মেয়ের ভেতরে ঢোকে। মেয়েটার নাম ছিল যোগিনী। তো এই খারাপ ছায়াটা যে মেয়েটার ভেতরে ঢুকেছিল, সেই যোগিনী মেয়েটা ছিল সবার থেকে আলাদা। তার ভেতরে এখন পর্যন্ত কোনো রকমের পাপ ছিল না, না ছিল কোনো লোভ, না ছিল কোনো কামনা। তাই এই খারাপ ছায়াটাও তার সেই সব জিনিসগুলো বাড়িয়ে দিতে পারছিল না, কেননা তার ভেতরে তো কোনো পাপই নেই, সে বাড়াবে কি? ফলে সেই যোগিনীর শরীরের ভেতরেই আটকা পড়ে যায়। তো এরপর যোগিনীর গুরু একদিন এই সিম্বলটা দেখে সেটা সাথে সাথে চিনে ফেলে, আর গ্রামের বাকি সবাইকে এক জায়গায় করে এই ক্রিয়েচারের ব্যাপারে বলতে শুরু করে যে এটার ধরন এবং এটার কাজ কি। এটা শুধুমাত্র মানুষের ভেতরে থাকা পাপকেই বাড়াতে পারবে, যাদের ভেতরে কোনো পাপ নেই তাদের কিচ্ছু করতে পারবে না। আর যতক্ষণ না সে মানুষকে দিয়ে তার কাজ করিয়ে নিতে না পারছে, অর্থাৎ তার তাণ্ডব চালাতে না পারে, ততক্ষণ তার শক্তিও বাড়ে না, ওই শরীরের ভেতরেই সে আটকা থাকে। এখন এই সবকিছু জানার পর গ্রামবাসীরা এইটা ধারণা করে, যদিও এখন যোগিনীর ভেতরে কোনো পাপ নেই, কিন্তু পরবর্তীতে সে নিজের অজান্তে হলেও তো কোনো পাপ করে ফেলতে পারে। তখন যদি রাক্ষসটা সুযোগ পেয়ে যায়, তখন তো সেই যোগিনীর শরীর থেকেও বের হয়ে যাবে আর আমাদের গ্রামকে ধ্বংস করে দিবে। যোগিনীও এসব জানার পর তার গ্রাম এবং গ্রামের মানুষের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয়, যেটা ছিল সে জীবন্ত সমাধি হয়ে যাবে। এটা হলে এই রাক্ষসটাও তার শরীরের সাথে সাথে দাফন হয়ে যাবে, মাটির নিচ থেকে আর বের হতে পারবে না। যোগিনীর কথা মতো এই গ্রামবাসীরা সবাই মিলে মাটির নিচে একটা গুহা তৈরি করে। এরপর যোগিনীও কথা মতো ওই গুহাটিতে গিয়ে থাকতে শুরু করে, আর এভাবে সে নিজ ইচ্ছাতেই ওখানে দাফন হয়। জানি না কতদিন সে ওখানে তার জীবন পার করেছিল। নিজেকে ত্যাগ দিয়ে যোগিনী তার সাথে সাথে ওই রাক্ষসটাকেও ওই গুহাতে দাফন করে আর গ্রামবাসীদের বাঁচায়। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে। এদিকে গ্রামবাসীরা যখন এই বিষয়টা জানতে পারে যে বিক্রম তাদের পুরনো মন্দিরে প্রবেশ করেছে, তখন গ্রামবাসীরা সবাই মিলে তাকে মারার জন্য ছুটে আসে। বিক্রম তখন তাদেরকে শান্ত করায় আর তাদেরকে সবকিছু খুলে বলার চেষ্টা করে। সে বলে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের গ্রামের মেয়ে দেবীর থেকেই শুনে নিন। কথা মতো এরা গ্রামের দেবী নামের মেয়েটাকে ডেকে পাঠায়। এখানে দেখা যায় কি এটা তো ওই দেবী না যাকে বিক্রম এতদিন দেখে এসেছে, যার সাথে কথা বলে এসেছে, এটা তো অন্য আর একজন। বিক্রম খুবই অবাক হয়ে যায়। তাই বিক্রম বলতে থাকে, আমি তো এই মেয়ের কথা বলছি না। গ্রামের সবাই তখন বলে, এই গ্রামে দেবী নামের এই একটাই মেয়ে আছে, তাও হচ্ছে সে পূজারীর মেয়ে। বিক্রম তখন রামুলুর মাকেও বলে, ওদিন আপনি আমার তাঁবুর ওখানে গিয়েছিলেন না গরুর বাছুরটাকে দিয়ে আসতে? দেবী তো আমার পাশেই দাঁড়িয়েছিল, আমি তার কথা বলছি। তখন রামুলুর মা বলে, কই বাবা, ওখানে তো আমি শুধু তোমাকেই দেখেছি, বাকি অন্য কেউ তো ছিল না। বিক্রম তখন চিত্রার থেকেও জিজ্ঞেস করে, দেবীকে তুমিও তো দেখেছো, আমরা একসাথে কত ঘুরেছি, কত আনন্দ করেছি, তুমি বলো। চিত্রা তখন বলে, হ্যাঁ আঙ্কেল, আমি দেখেছিলাম, দেবীকে তো আমি দেখেছিলাম। কিন্তু এখানে বিক্রমদের কথা গ্রামের কেউই মানতে চায় না, কারণ আসল সত্য এটাই, এখানে দেবী নামে শুধুমাত্র একজনই আছে, সেটা হলো পূজারীর মেয়ে। তখনই এখানে বিক্রমের মাথায় একটু করে বাড়ি খায়। এই যে এতদিন সে যে দেবী নামের মেয়েটাকে দেখতে পেত, সেটা আসলে আর অন্য কেউ নয়, এটা ছিল সেই যোগিনী, অর্থাৎ সেই যোগিনীর আত্মা, যে রাক্ষসের হাত থেকে তার গ্রামকে বাঁচাতে নিজেকে জীবন্ত দাফন করেছিল। আর মূলত যোগিনীর আত্মাই বিক্রমকে রাস্তা দেখাচ্ছিল, যাতে করে সে গ্রামকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারে। আর বিক্রম এখানে আসার পর থেকেই যে নুপুরের শব্দটা পাচ্ছিল, ওইটাও যোগিনীর আত্মারই। বিক্রমের থেকে এই সবকিছু শোনার পর গ্রামের যে স্বামীজি আছে সেও বলতে থাকে যে বিক্রম সত্যি কথা বলছে। এই পাথরটা ঠিক ওই গুহাটার উপরেই এসে পড়েছিল, যেখানে যোগিনী নিজেকে নিজে সমাধিস্থ করেছিল। পাথরটা পড়ার ফলেই মাটিতে একটা ছিদ্র হয়ে যায়, আর মাটিতে যেহেতু যোগিনীর শরীরের সাথে সেই খারাপ ছায়াটাও ছিল, অর্থাৎ সেই রাক্ষসটা, সেটা পাথর পড়ার সাথে সাথে সেখান থেকে মুক্ত হয়ে যায়। আর সাথে সাথে যোগিনীর আত্মাও সেখান থেকে বেরিয়ে আসে, শুধুমাত্র এই গ্রামকে বাঁচানোর জন্য ওই রাক্ষসের হাত থেকে। অর্থাৎ গুহার ভেতরে যেই কঙ্কালটা পাওয়া গেছে সেটার কারণ নয়, যোগিনীরই। তো দেখা যায় রাক্ষসের ছায়াটা বাইরে আসার পর থেকেই
সে একজন একজনকে টার্গেট করে করে তাদের ঘাড়ের ওই নার্ভে প্রবেশ করে তাদের ইচ্ছাকে 3 গুণ করে তোলে। আর এরপরই সে তাদেরকে দিয়ে তাণ্ডব চালিয়েছে। এই কথা শুনে তো এবার গ্রামবাসীরাও ঘাবড়ে যায়। তারা সবাই তাড়াতাড়ি তাদের সবার শরীর চেক করতে থাকে যে তাদের শরীরে ওরকম কোনো সিম্বল আছে কিনা। তারা দেখার চেষ্টা করে বর্তমানে ওই রাক্ষসটা কার শরীরের ভেতর আছে। সবাই তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। স্বামীজি তখন বলে এর থেকে বাঁচার একমাত্র সমাধান রাক্ষসটা যার ভেতরে আছে যে কোনোভাবে হোক তাকে ধরে এনে জীবন্ত সমাধি দিয়ে দিতে হবে, তবে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। না হলে ওই রাক্ষস আমাদের এই পুরো গ্রামকে ধ্বংস করে দিবে। বিক্রম তখন স্বামীজিকে বোঝায় যে এটা কোনো সঠিক সমাধান নয়। এমনটা করলে তো সে যে কোনো সময় আবারও মাটির নিচ থেকে বের হয়ে আসতে পারবে, হয় 1 বছর পর, না হলে 100 বছর, নতুবা 1000 বছর পর। তাই এটা না করে এই জিনিসটাকে একবারে কিভাবে আমাদের এখান থেকে বের করে ফেলা যায়, তাকে শেষ করে ফেলা যায়, সেটাই চিন্তা করতে হবে। অন্যদিকে আমরা তখন সারপাঞ্চের বউকে দেখতে পাই। আর এখানে দেখা যায় যে এই মহিলার ভেতরেই আসলে ওই রাক্ষসের ছায়া পড়েছে। তার ঘাড়েও তখন ওই সিম্বলটা ভেসে ওঠে। আর এই মহিলার মধ্যে তো ছিল লোভ। তার কাছে যতই গহনাগাড়ি টাকা পয়সা থাকুক না কেন, সবসময় তার নজর ছিল অন্যদের গহনার উপর। এখন এই রাক্ষসের ছায়াটা তার ভেতরে ঢুকে তার এই লোভটাকে এত পরিমাণে বাড়িয়ে দেয় যে সে তার বাসার কাজের এক মেয়ের আঙ্গুলে একটা স্বর্ণের আংটি দেখে তার জন্য লোভ করতে থাকে। তাই এবার সে ওই আংটিটা নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। এমনকি সে তো তার আঙ্গুল সহ টেনে ছিঁড়েই ফেলে আর ওই আংটিটা হাসিল করে। মানে এই সবকিছু ওই রাক্ষসটাই করাচ্ছে। আর এই মহিলাকে দিয়েও সে তার কাজ করিয়ে নেওয়ার পর তাকে নিজেই নিজেকে শেষ করে দেওয়ার জন্য প্ররোচিত করে। তাই মহিলাটা একটা কূপে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। এরপর সেই ছায়াটা সেখানে অন্য একটা কাজের মহিলার ভেতরে ঢুকে যায়। দেখা যায় মহিলাটা সোজা তার বাসায় চলে আসে। এই মহিলার কাহিনী হচ্ছে তার কোনো সন্তান ছিল না, যার কারণে তার স্বামী অন্য একটা বিয়ে করে নেয়। আর সেই মেয়েকেই সে তার ঘরে রাখতে শুরু করেছে। আর তাদের উপর এই মহিলার এত পরিমাণে রাগ, যে কারণে এখন সেই রাগ ওই রাক্ষসটা আরো দ্বিগুণ করে দিয়েছে। ফলে এও তার স্বামী এবং ওই মহিলাটিকে একেবারে প্রাণে মেরে ফেলে। এমনকি তাদের একটা বাচ্চা ছিল, সেটাকেও সে মেরে ফেলে। আর এদেরকে মারার পর প্যাটার্ন অনুযায়ী সে নিজেকেও শেষ করে দেয়। আর একে দিয়ে সব করানোর পর এই রাক্ষস এবার ঢুকে পড়ে এক কুকুরের গায়ে। আর এই কুকুরটাও মানুষের মতোই অলরেডি গ্রামের যতগুলো কুকুর আছে সবগুলোকে মেরে ফেলে। আর এরপর কুকুরটাও নিজেই নিজেকে শেষ করে দেয়। রাক্ষসের ছায়াটা তার শরীর থেকে বের হয়ে এবার চলে আসে গ্রামের একজন পালোয়ানের শরীরে। আর এই পালোয়ান চাইতো সবসময় যে তার একটা ছেলে সন্তান হোক, কিন্তু তার তো ছিল একটা মেয়ে সন্তান। আর মেয়ে হয় তার জন্মের পর থেকেই সে তাকে তেমন একটা দেখতে পারে না। আর এখন এই রাক্ষসটা তার শরীরের ভেতর ঢোকার পর তার এই ঘৃণা যেন আরো বেড়ে যায়। তাই সে এবার তার মেয়েটাকে মারার জন্য সোজা তার ঘরে ছুটে যায়। আর এই সব কিছু জানতে পেরে গ্রামবাসীরা সবাই মিলে সেই পালোয়ানের ঘরে ছুটে আসে ওই মেয়েটাকে জানে বাঁচাতে। সবাই এসে ওই পালোয়ানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তো ছিল আগে থেকেই একজন পালোয়ান। তার শক্তির কোনো তুলনা ছিল না। আর যেহেতু এখন রাক্ষস তার শরীরের মধ্যে আছে, তাই তার শক্তিও অনেক গুণ বেড়ে গেছে। তাই কেউ তার সাথে পেরে উঠছিল না, সে সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এসব দেখে বিক্রম আর থেমে থাকতে পারে না। সে তখন ওই পালোয়ানের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে বিক্রমকে মেরে তার অবস্থা খুবই খারাপ করে দেয়। আর তার মেয়েকে মারার চেষ্টা করে, কিন্তু সেই সময়ই গ্রামের সবাই মিলে মোটা রশি দিয়ে তাকে চারিদিক থেকে বেঁধে ফেলে। কৌশলে তারা তাকে বাঁধার পর সেখানে স্বামীজি আসে আর বলতে থাকে কাল পর্যন্ত একে এভাবেই বেঁধে রাখতে হবে। আর কাল বিশেষ পুজো করে তাকে জীবন্ত দাফন করে ফেলতে হবে, তাহলে তার সাথে সাথে রাক্ষসের ছায়াটাও এখান থেকে চলে যাবে, অর্থাৎ ওই মাটির নিচেই দাফন হয়ে যাবে। তাই গ্রামের সবাই মিলে ওই পালোয়ানটাকে বেঁধে রাখে। কিন্তু রাত হতেই বিক্রম হারমানকে বলছিল, এভাবে কাউকে শেষ করে দেওয়া এটা তো কোনো সমাধান না, এটা অনেক বড় একটা অন্যায় হবে। এটা আমরা করতে পারি না। আমরা যদি আমাদের ভেতরের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি, তাহলে ওই শয়তানটা আর কিছুই করতে পারতো না। আর ওই পালোয়ানও যদি তার ইমোশনগুলো কন্ট্রোল করতে পারে, তাহলেই রাক্ষস তার ভেতরে আটকা পড়ে থাকবে। সে আর বাইরে বেরিয়ে এসে কারো ক্ষতি করতে পারবে না। এই বলেই বিক্রম ওই পালোয়ানকে বোঝানোর জন্য এবং তাকে শান্ত করার জন্য তার কাছে যেতে শুরু করে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় এই পালোয়ানকে যে জায়গায় বেঁধে রাখা হয়েছিল সেই জায়গায় এখন শুধু রশি পড়ে আছে, অর্থাৎ সে রশি ছিঁড়ে পালিয়েছে। এটা দেখে বিক্রম, হারমান্ত এবং গ্রামের আরো কিছু লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এই খোঁজাখুঁজির মধ্যেই হারমান যখন এক পর্যায়ে ওই পালোয়ানকে দেখে আর তাকে ধরার চেষ্টা করে, তখনই খুব দুঃখজনকভাবে পালোয়ান এখানে হারমান্তকেও মেরে দেয়। এরপরই পালোয়ান তার মেয়েকে শেষ
করতে যাচ্ছিল তখনই দেখা যায় সেখানে কিছু একটা দেখে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর সকাল হতেই হারমান্তের অন্তিম সংস্কারের কাজ শুরু হয়। হারমানকে এভাবে হারিয়ে বিক্রম তার জন্য অনেক মন খারাপ করে, তার অনেক কষ্ট হতে থাকে। তাছাড়া তার একটা বাচ্চা মেয়েও আছে, তার এখন কি হবে? বাচ্চাটা তো খুব কান্নাকাটি করছিল। তো হারমান্তের সংস্কারের কাজ শেষ হওয়ার পর বিক্রম তার বাসাতেই থাকে। আর এভাবেই সে ছোট্ট চিত্রার টেক কেয়ার করতে শুরু করে। সে কোনোভাবেই তাকে তার বাবার কমতি অনুভব করতে দেয় না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। রাক্ষসের তাণ্ডবও যেন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একদিন যখন বিক্রম চিত্রার চুল আশ্রয় দিচ্ছিল, তখনই বিক্রম চিত্রার ঘাড়ে রাক্ষসের সেই সিম্বলটা দেখতে পায়। এটা দেখেই সে অবাক হয়ে যায়, অর্থাৎ সেটা এতদিন পর্যন্ত চিত্রার ভেতরেই ছিল। আসলে ওই পালোয়ান হারমানকে মারার পর যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখন হারমন্তদের ঘরের সামনে এসেই সে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। আসলে সে তখন চিত্রাকে দেখেছিল। রাক্ষসটার নতুন আর একটা বডির প্রয়োজন ছিল, কারণ পালোয়ান অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই রাক্ষসের ছায়াটাও ওই পালোয়ানকে মেরে দিয়ে তার থেকে চিত্রার শরীরে এসে প্রবেশ করে। আর চিত্রা তো ছিল ছোট্ট একটা মেয়ে, তার ভেতরে না আছে কোনো পাপ, না আছে কোনো লোভ লালসা, অর্থাৎ তার ভেতরে ওরকম কোনো ইমোশনই নেই যেটা রাক্ষসটা বাড়িয়ে দিতে পারবে। তাই রাক্ষসটাও তার শরীরের ভেতরেই আটকা পড়ে যায়। এসব জানতে পেরে বিক্রম ওই রাতেই চিত্রাকে নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ গ্রামবাসীরা জানলে তারা চিত্রাকে মেরে ফেলবে, যা সে কখনোই হতে দিতে পারে না। কিন্তু তারপরেও তাদের পালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা দেখে নেয়, আর তার মধ্যে একজন চিত্রার ঘাড়ের ওই সিম্বলটাও দেখে ফেলে। তাই এবার তারা সবাই মিলে চলে আসে বিক্রমকে মারধর করতে। বিক্রমকে মারধর করে তারা চিত্রাকে নিয়ে যায়। এদিকে ওই স্বামীজিও পুজো করতে শুরু করে দেয়। এই সব করে তারা এখন চিত্রাকে জীবন্ত দাফন করবে। অন্যদিকে বিক্রম এখনো বেহুশ হয়ে পড়ে আছে। তখনই গ্রামের সেই রক্ষক ইয়োগিনীর আত্মা চলে আসে আর বিক্রমকে হুঁশে ফিরিয়ে আনে আর চিত্রাকে বাঁচানোর জন্য বলে। বিক্রমও তখন সাথে সাথে সেই পুজোর জায়গায় চলে আসে আর সবার সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এই ফাইটের এক পর্যায়ে বিক্রম এটা নোটিস করে যে ওই রাক্ষসের ছায়াটা ঘন্টার শব্দ একেবারেই সহ্য করতে পারে না। বিক্রমের তখন মনে পড়ে একদম শুরুতে রামুলও যখন তাকে মারছিল, তখন গরুর গলায় থাকা ঘন্টার শব্দ পেয়ে সেও অনেক বেশি বিচলিত হয়ে উঠেছিল। তাই সে সেখান থেকে পালিয়েছিল। ঠিক সেম ভাবে ওই পালোয়ানও, সে যখন ঘন্টার শব্দ শোনে তখন সেও নরম হয়ে গিয়েছিল আর সেই সময় সবাই মিলে তাকে আটকে ফেলেছিল। আর এখন চিত্রা তার সামনে যখন ঘন্টা বাজানো হয় তখন সেও তার কান বন্ধ করে নিচ্ছিল, অর্থাৎ ওই রাক্ষসটা ঘন্টার শব্দ সহ্য করতে পারে না। আর এই সব কিছু দেখে বুঝে বিক্রম এবার সবাইকে শান্ত করে আর হাতে অনেকগুলো ঘন্টা নিয়ে চিত্রার সামনে যায় আর একভাবে সেগুলো বাজাতে শুরু করে। চিত্রা তো সহ্যই করতে পারছিল না। আর তখন দেখা যায় সেই রাক্ষসের ছায়াটাও তার কাজ পূরণ করার আগে আগে চিত্রার শরীর থেকে বেরিয়ে যায়। আর এরপর সে আবারও ওই গুহার ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে, অর্থাৎ যেই গুহা থেকে সে বের হয়েছিল। আর এরপর স্বামীজিও ভালো মতো পুজো করে সেই গুহাটাকে আজীবনের জন্য সিল করে দেয়। আর গ্রামের সবাই তখন সিদ্ধান্ত নেয় তারা কেউ কোনোদিন আর এই গুহার আশেপাশেও আসবে না। এভাবেই তারা রাক্ষসটাকে জব্দ করতে সক্ষম হয় আর চিত্রাকেও বাঁচিয়ে নেয়। পরদিন থেকে দেখা যায় সবকিছু আবারও একদম নর্মাল হয়ে গেছে। পুরো গ্রাম আগের মতো হাসি খুশি ভাবে চলছে। আর রামুলোর গরুটাকেও দেখা যায় যে এখন অনেক ভালো পরিমাণেই দুধ দিচ্ছিল। এবার বিক্রমও সিদ্ধান্ত নেয় যে সে চিত্রাকে তার সাথে শহরে নিয়ে যাবে আর তাকে সে তার মেয়ের মতো করেই লালন পালন করবে, কারণ বিক্রমেরও আপন বলতে কেউই নেই। গ্রামবাসীও এখন তার উপর অনেক খুশি ছিল। তো এই গ্রামের বর্ডার পার হওয়ার সময় বিক্রমদের সাথে ওই যোগিনীর দেখা হয়, অর্থাৎ শেষবারের মতো তারা তার থেকেও বিদায় নেয়। আর দেখতে দেখতে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। আসলে আমাদের পৃথিবীতে এমন অনেক কিছুরই অস্তিত্ব আছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আর এগুলো এমন জিনিস যা সায়েন্স দ্বারা প্রমাণ করা কখনোই সম্ভব নয়, সেটাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল সাম্ভালা গ্রামের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।